সেদিনের সেই প্রতিজ্ঞা আজও কানে বাজে সেই কথা, দুটি জীবন এলো মিন্ডের পথে। চোখে চোখে আজ নতুন পরিচয়, নীরবে লেখা হলো প্রেমের কাব্য নয়। এ বাঁধন যেন জনম জনমের, শুরু হলো পথ চলা। নমস্কার, আমি তন্ময়। গল্পের ক্যাফেতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাস। এই উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সেদিনের সেই প্রতিজ্ঞা। আজও কানে বাজে সেই কথা, দুটি জীবন এলো মিন্ডের পথে। চোখে চোখে আজ নতুন পরিচয়, নীরবে লেখা হলো প্রেমের কাব্য নয়। কলকাতার কাছাকাছি একসময় দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল। একজন ছিলেন জগদীশবাবু আর অন্যজন ছিলেন রসিকলাল। দুজনেই খুব ভালো বন্ধু। একসাথে পড়াশোনা, একসাথে ব্যবসা, সবকিছুতেই তাদের গভীর সম্পর্ক। একদিন সন্ধ্যায় তারা নদীর ধারে বসে কথা বলছিল। রসিকলাল বললেন, জগদীশ, আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। জগদীশবাবু হাসলেন, তারপর বললেন, বন্ধুত্ব তো থাকবেই, কিন্তু আমরা একটা কথার প্রতিজ্ঞা করি। রসিকলাল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি প্রতিজ্ঞা? জগদীশবাবু ধীরে ধীরে বললেন, যদি তোমার ছেলে হয় আর আমার মেয়ে হয়, তাহলে আমরা বিয়ে দেব। রসিকলাল হেসে বললেন, এ তো বড় সহজ কথা। কথা দিলাম। সেই দিন দুজন বন্ধু এই প্রতিশ্রুতি দিলেন। কিন্তু ভাগ্য সবসময় মানুষের কথা রাখে না। কিছুদিনের মধ্যেই জগদীশবাবুর ব্যবসায় বড় ক্ষতি হলো। তার জীবন পুরো বদলে গেল। অন্যদিকে রসিকলাল ধীরে ধীরে অনেক ধনী হয়ে উঠলেন। বছর কেটে গেল। জগদীশবাবুর একটি ছেলে জন্মালো। নাম তার নরেন্দ্র। অন্যদিকে রসিকলালের একটি মেয়ে হলো, তার নাম বিজয়া। ছোটবেলায় কেউ জানতো না তাদের জীবনের সাথে সেই পুরনো প্রতিশ্রুতির গভীর সম্পর্ক আছে। সময় আরো এগোতে লাগলো। জগদীশবাবুর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। অভাব, দুঃখ আর অপমানের মধ্যে তিনি দিন কাটাতে লাগলেন। শেষ পর্যন্ত একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে কাছে ডাকলেন। নরেন্দ্র তখন তরুণ ছেলে। জগদীশবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু তোমাকে একটা কথা জানাতে চাই। নরেন্দ্র উদ্বিগ্ন হয়ে বলল, কি কথা বাবা? জগদীশবাবু বললেন, অনেক বছর আগে আমি আর আমার বন্ধু রসিকলাল একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি তার মেয়ে হয় আর আমার ছেলে হয়, তাহলে বিয়ে দেব। নরেন্দ্র অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তার মেয়ের নাম কি বাবা? জগদীশবাবু ধীরে ধীরে বললেন, তার মেয়ের নাম হলো বিজয়া। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। সেই দিন থেকেই নরেন্দ্রের জীবনে শুরু হলো এক অদ্ভুত পথ চলা। চোখে আজ নতুন পরিচয়, নীরবে লেখা হলো প্রেমের কাব্য নয়। সে জানে না সেই মেয়ে কেমন, কোথায় থাকে,
তাকে বিয়ে করতে রাজি হবে কিনা। কিন্তু ভাগ্যের লেখা থেকে কেউ পালাতে পারে না। জগদীশবাবুর মৃত্যুর পর নরেন্দ্রের জীবনে এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। বাড়িতে তখন আর তেমন কিছু নেই, না অর্থ না সম্পদ। পুরনো ভাঙা বাড়ি আর বাবার স্মৃতি, এই ছিল তাঁর সব। তবু জগদীশবাবুর শেষ কথাগুলো নরেন্দ্রের মাথায় ঘুরতে লাগলো। রসিকলালের মেয়ে বিজয়া, এই নামটা যেন তার মনে একটা অদ্ভুত কৌতূহল জাগিয়ে দিল। সাজে দেখা হলো দুটি প্রাণ এক নতুন ভোরে, নীরব চাহনি কথা কহে ধীরে ধীরে, হৃদয়ের তার যেন কেঁপে উঠল সুরে, এক পলকের কিন্তু মাঝে সমস্যাও ছিল। জুড়ে। রসিকলাল এখন অনেক বড় জমিদার। তার বাড়ি বিশাল, অনেক জমি, অনেক লোকজন। আর নরেন্দ্র, সে তো প্রায় নিঃস্ব। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক নরেন্দ্রকে বললেন, শোনো বাবা, তোমার বাবার বন্ধু রসিকলাল এখন অনেক বড় লোক হয়ে গেছে। কলকাতায় থাকে, কিন্তু প্রচুর গম্ভীর হয়ে গেছে। নরেন্দ্র কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে প্রশ্ন জাগল, রসিকলাল কি এখনো সেই পুরনো প্রতিশ্রুতি মনে রেখেছেন? কয়েকদিন পর নরেন্দ্র সিদ্ধান্ত নিল, সে রসিকলালের সঙ্গে দেখা করবে। এক সকালে সে খুব সাধারণ কাপড় পরে বেরিয়ে পড়ল। পথটা ছিল দীর্ঘ। ট্রেন, তারপর ঘোড়ার গাড়ি, আবার হাঁটা পথ। অবশেষে বিকেলের দিকে সে পৌঁছালো। রসিকলালের বাড়ির সামনে গিয়ে সে দাঁড়ালো। বাড়িটা দেখে সে তো অবাক হয়ে গেল। বড় ফটক, উঁচু দালান, চারিদিকে বাগান। দরজার সামনে অনেক কর্মচারী ঘোরাফেরা করছে। নরেন্দ্র কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল, এই বাড়িতে ঢোকার অধিকার কি তার আছে? কিন্তু বাবার কথা মনে পড়তে সে সাহস পেল। সে ধীরে ধীরে ফটকের কাছে গিয়ে বলল, রসিকলাল বাবুর সাথে দেখা করতে চাই। দারোয়ান তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, তুমি কে? নরেন্দ্র শান্ত গলায় বলল, আমি জগদীশবাবুর ছেলে নরেন্দ্র। এই নামটা শুনে দারোয়ান একটু অবাক হলো, কারণ জগদীশবাবুর নাম রসিকলালের বাড়িতে এখনো কেউ কেউ জানে। কিছুক্ষণ পরে ভেতর থেকে খবর গেল। নরেন্দ্রকে বসার ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ছিল বড় আর সাজানো গোছানো। দেওয়ালে বড় বড় ছবি, দামি আসবাবপত্র। নরেন্দ্র একটু অস্বস্তি নিয়ে বসে রইল। হঠাৎ দরজার দিক থেকে একজন বৃদ্ধ মানুষ ঘরে ঢুকলেন। তার চোখ তীক্ষ্ণ, মুখে গম্ভীর ভাব। তিনি রসিকলাল। রসিকলাল ধীরে ধীরে নরেন্দ্রের দিকে তাকালেন, তারপর বললেন, তুমি জগদীশের ছেলে? নরেন্দ্র মাথা নত করে বলল, জি। কিছুক্ষণ ঘরে নীরবতা রইল। রসিকলালের চোখে পুরনো স্মৃতির ছায়া ভেসে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, তোমার বাবা আর আমি একসময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। নরেন্দ্র বলল, সেটা আমি জানি। তারপর সে সাহস করে বলল, বাবার মৃত্যুর আগে আমাকে একটা কথা বলেছিল। রসিকলাল ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি কথা? নরেন্দ্র ধীরে ধীরে বলল, আপনি আর আমার বাবা নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি আপনার মেয়ে হয়
আর আমার বাবার ছেলে হয় তাহলে তাদের বিয়ে দেবেন। এই কথা শুনে রসিকলাল হঠাৎ চুপ হয়ে গেলেন। তার মুখে অদ্ভুত এক ভাব ফুটে উঠল, কারণ এই প্রতিশ্রুতির কথা তিনি বহু বছর ভুলে থাকার চেষ্টা করেছেন। কিন্তু আজ আবার সেই কথা সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই দরজার পাশে নরম পায়ের শব্দ শোনা গেল। একজন মেয়ে ধীরে ধীরে ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার মুখে শান্ত ভাব, চোখে বুদ্ধির ঝিলিক। সে একবার কৌতূহল নিয়ে নরেন্দ্রের দিকে তাকালো। সেদিনের সেই প্রতিজ্ঞা। আজও কানে বাজে সেই কথা, বিজয়া। জীবন এলো মিন্ডের পথে। তার চোখে যেন একটা প্রশ্ন ছিল, এই অচেনা যুবকটিকে? রসিকলালও সেই দিকেই তাকালেন। তিনি ধীরে ধীরে বললেন, বিজয়া, তুমি ভেতরে যাও। মেয়েটি আর কিছু না বলে ধীরে ধীরে সরে গেল। কিন্তু যাওয়ার সময় সে আবার একবার নরেন্দ্রের দিকে তাকিয়েছিল। সেদিনের সেই প্রতিজ্ঞা। নরেন্দ্র তখনও বুঝতে পারেনি যে এই মেয়েটি সেই বিজয়া, যার কথা তার বাবা মৃত্যুর আগে বলেছিলেন। ঘরে আবার নীরবতা নেমে এলো। রসিকলাল ধীরে ধীরে একটা চেয়ারে বসে পড়লেন। তারপর গভীর গলায় বললেন, তোমার বাবা অনেক বছর আগে এই কথা বলেছিল ঠিকই, কিন্তু তখনকার সময় আর এখনকার সময় অনেক পাল্টে গেছে। নরেন্দ্র শান্তভাবে বলল, আমি জানি, আমি কোনো দাবি করতে আপনার কাছে আসিনি। রসিকলাল একটু অবাক হয়ে তাকালেন। নরেন্দ্র আবার বলল, আমি শুধু বাবার শেষ ইচ্ছেটা জানাতে চেয়েছিলাম। আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। এই কথা শুনে রসিকলালের মনে মনে অদ্ভুত একটা দ্বন্দ্ব শুরু হলো। একদিকে তার পুরনো বন্ধুর স্মৃতি, অন্যদিকে সমাজে তার বর্তমান অবস্থান। তিনি এখন বড় জমিদার। তার মেয়ের বিয়ে নিয়ে অনেক বড় বড় বাড়ি থেকে প্রস্তাব আসছে। হঠাৎ তিনি প্রশ্ন করলেন, তুমি কি করো এখন? নরেন্দ্র একটু লজ্জা পেয়ে বলল, আমি পড়াশোনা করছি, ডাক্তারি পড়ছি, কিন্তু বাবার মৃত্যুর পর সব কিছু কেমন যেন একটু কঠিন হয়ে গেছে। রসিকলাল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি আজ এখানেই থাকো, অনেক রাত হয়ে গেছে। নরেন্দ্র একটু দ্বিধাবোধ করল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও রাজি হলো। ওই বাড়ির অতিথি ঘরে তার থাকার ব্যবস্থা করা হলো। রাতের দিকে বাড়িটা খুব শান্ত হয়ে গেল। চারিদিকে বড় বড় বারান্দা, বাগানের গাছ, আর দূরে ঝিঁঝি পোকার শব্দ। নরেন্দ্র জানলার পাশে দাঁড়িয়েছিল। তার মনে মনে নানা চিন্তা ঘুরছিল। ঠিক তখনই দরজায় হালকা একটা শব্দ হলো। সে ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। সে শান্ত গলায় বলল, কি সত্যি শুধু সেই প্রতিশ্রুতির জন্য এখানে এসেছেন? নরেন্দ্র একটু অবাক হয়ে বলল। জি হ্যাঁ। মেয়েটি ভেতরে এসে বলল, আপনার বাবা আর আমার বাবার বন্ধুত্বের কথা। নরেন্দ্র যেন মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মনে পড়ল বাবার শেষ কথা। রসিকলালের মেয়ে বিজয়া। বিজয়া তখন মৃদু হেসে বলল, পুরনো প্রতিশ্রুতির কথা আমি অনেক আগেই শুনেছি। বিজয়া শান্তভাবে বলল, কি সত্যি শুধু সেই প্রতিশ্রুতির জন্য এখানে এসেছেন? নরেন্দ্র একটু ভেবে বলল, না, আমি এসেছি বাবার কথা রাখতে, কিন্তু কাউকে বাধ্য করতে নয়। বিজয়ার চোখে তখন এক অদ্ভুত সম্মানের ছাপ ফুটে উঠল।
সে বলল, আমার বাবা একটু কঠিন মানুষ, কিন্তু তিনি খারাপ নন। সে ভাবছিল রসিকলাল হয়তো এই কথা মেয়েকে বলেননি, কিন্তু বিজয়া সবই জানে। বিজয়া তখন জানলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল। জীবনের সিদ্ধান্ত আমি সহজেই কাউকে নিতে দিই না, তারপর নরেন্দ্রের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি এখানে এসেছেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। রাতের নীরবতা যেন তাদের চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই দূরে রসিকলালের কণ্ঠ শোনা গেল। বিজয়া একটু চমকে উঠল। সে তাড়াতাড়ি বলল, ওকে যেতে হবে। দরজার কাছে গিয়ে আবার একবার ফিরে তাকালো। সেদিনের সেই তার চোখে তখন অদ্ভুত একটা কৌতূহল। হয়তো সে ভাবছে, এই সাধারণ নিঃস্ব ছেলেটি কি তার ভবিষ্যতের সাথে জড়িয়ে যাবে? নরেন্দ্র তখনও জানলার পাশে দাঁড়িয়েছিল। তার মনে তখনও শুধু একটাই প্রশ্ন, ভাগ্য কি সত্যি সেই পুরনো প্রতিশ্রুতিকে আবার সত্যি করতে চলেছে? বিজয়া চলে যাওয়ার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। নরেন্দ্র কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই কয়েক মিনিটের কথোপকথন যেন তার জীবনের একটা নতুন দরজা খুলে দিল। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের চাঁদের আলো পড়ছে বাগানের গাছের উপর, বাতাসে ফুলের গন্ধ। তার মনে পড়তে লাগলো বাবার শেষ কথাগুলো। বিজয়া। এখন সেই নামটা আর শুধু একটা নাম নয়, এটা একটা মুখ, একটা কণ্ঠস্বর, একটা জীবন্ত মানুষ। কিন্তু সেই সঙ্গে একটা অদ্ভুত দুশ্চিন্তাও তার মনে ভর করল। সে ভাবতে লাগলো, রসিকলাল কি সত্যিই সেই পুরনো প্রতিশ্রুতি রাখবেন, নাকি সবকিছু শুধু স্মৃতির মধ্যেই থেকে যাবে? পরের দিন সকালে বাড়িতে একটু ব্যস্ততা দেখা গেল। বড় বাড়ির উঠোনে অনেক লোক কাজ করছে। কেউ বাগান পরিষ্কার করছে, কেউ বা বাজার থেকে জিনিস আনছে। নরেন্দ্র অতিথি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ঠিক তখনই একজন ভৃত্য তার কাছে এসে বলল, বাবু, আপনাকে মালিক নরেন্দ্র ডেকেছে। ধীরে ধীরে ভেতরের দিকে গেল। রসিকলাল তখন তার দপ্তরের ঘরে বসেছিলেন। টেবিলের ওপর অনেক কাগজপত্র, খাতা আর হিসাবের বই। তিনি নরেন্দ্রকে দেখে বললেন। এসো, বসো এখানে। নরেন্দ্র চুপচাপ বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর রসিকলাল বললেন, সারা রাত আমি একটা কথাই ভাবছিলাম। নরেন্দ্র মাথা তুলল। রসিকলাল বললেন, তোমার বাবা সত্যি অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু জীবনের শেষ দিকে অনেক কষ্ট পেয়েছেন। নরেন্দ্র ধীরে ধীরে বলল। আমি জানি। রসিকলাল আবার বললেন, আমাদের সেই প্রতিশ্রুতির কথা আমি ভুলিনি, কিন্তু দিন অনেক বদলে গেছে। তার গলায় দ্বিধা স্পষ্ট ছিল। নরেন্দ্র শান্তভাবে বলল, আমি বুঝতে পেরেছি। এই সময় দরজার কাছে আবার পায়ের শব্দ শোনা গেল। বিজয়া ভেতরে ঢুকল। সে বাবার দিকে তাকিয়ে আপনি বলল। আমাকে ডেকেছিলেন? রসিকলাল একটু অপ্রস্তুত হয়ে গেলেন। তিনি বললেন, হ্যাঁ, এসো, বসো এখানে। বিজয়া ঘরের এক পাশে দাঁড়ালো। রসিকলাল কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি জানো নরেন্দ্র এখানে কি জন্য এসছে? বিজয়া শান্ত গলায় বলল। হ্যাঁ, আমি জানি। রসিকলাল অবাক হয়ে গেলেন। বিজয়া মৃদু হাসল। ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো। রসিকলাল বুঝতে পারলেন এই বিষয়টা আর এড়িয়ে যাওয়া সহজ নয়। তিনি একটু কঠিন গলায় বললেন, বিজয়া, মানুষের জীবন এত সহজ নয়। জীবনে অনেক হিসাব থাকে।
বিজয়া ধীরে বলল। বন্ধুত্বের হিসাব কি থাকে বাবা? এই প্রশ্নে রসিকলাল কিছুক্ষণ চুপ করে রইলেন। নরেন্দ্র তখন মাথা নিচু করে বসে আছে। সে কোনো কথাই বলছে না। শেষ পর্যন্ত রসিকলাল বললেন, নরেন্দ্র, তুমি কিছুদিন এখানে থাকো, আমি সব কিছু ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেব। সেদিনের নরেন্দ্র সেই মাথা নাড়ল, প্রতিজ্ঞা। কিন্তু তার মনে তখনও দ্বিধা। সে বুঝতে পারছে এই বাড়িতে তার উপস্থিতি অনেক প্রশ্ন তৈরি করছে। সেদিন বিকেলে বাগানে হাঁটতে বেরিয়েছিল নরেন্দ্র। বাগানটা ছিল খুব সুন্দর। পথের দুই পাশে বড় বড় গাছ, মাঝখানে ছোট পুকুর। ঠিক তখনই সে দেখল বিজয়া পুকুরের ধারে বসে আছে, তার হাতে একটা বই। নরেন্দ্র একটু থেমে গেল। বিজয়া তাকিয়ে বলল। আসুন। নরেন্দ্র কাছে গেল। বিজয়া বইটা বন্ধ করে এক প্রকার বলল। ভাবছেন? নরেন্দ্র একটু হেসে বলল, হে হে, আমি অনেক কিছু ভাবছি জানেন তো। তারপর ধীরে বলল, আপনি কি মনে করেন মানুষের ভাগ্য আগে থেকে লেখা থাকে? নরেন্দ্র বলল, আমিও জানি না, কিন্তু কিছু কিছু ঘটনা নিজের থেকেই আমাদের ওপরে চলে আসে। শেষে নতুন সে ভোরে নীরব গল্পটি আজকে এই অবধি। নেক্সট পার্টটি আগামীকাল রবিবার আসছে ঠিক সন্ধ্যে 7টায় গল্পের ক্যাফেতে। তো যারা নেক্সট পার্টটা চাও তারা প্লিজ কমেন্টে জানিও। সেদিনের সেই প্রতিজ্ঞা। আজও কানে বাজে সেই কথা, দুটি জীবন এলো মিঙ্গের পথে।